ঈদ ছুটিতে চিড়িয়াখানা, শিশু পার্ক সহ দর্শনীয় স্থানে শিশুদের ভিড়। সাগর পাহাড়ে ব্যাপক জনসমাগম। নরসিংদীতে গণপিটুনিতে 2 ভাইকে হত্যার ঘটনায় আটক 3, পুরুষশূন্য এলাকা, অতিরিক্ত পুলিশ মোতায়েন। সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধ ভাঙার একদিন পরেও নেই মেরামতের উদ্যোগ, নতুন করে 40 গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা। সিলেট অঞ্চলে গত 15 মাসে শতাধিক ভূমিকম্প অনুভূত, মিয়ানমারের ভয়াবহতায় উদ্বিগ্ন নগরবাসী। এবং চট্টগ্রামে সন্ধ্যা নামলেই হাতির আতঙ্কে মানুষ, আবাসস্থল ধ্বংস, খাদ্য সংকটের কারণে হানা, বলছে বন বিভাগ। সাউদি এক্সপ্রেস করবে ওভারহিটিং শেষ, ইঞ্জিন রাখে ঠান্ডা আর দিবে স্মুথ পারফরম্যান্স। সাউদি লুব্রিকেন্টস। সমগ্র বাংলাদেশে স্বাগত, জাহিদুল বাশার আছে আপনাদের সাথে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদের ছুটিতে শিশু কিশোরদের উপচে পড়া ভিড় বিনোদন কেন্দ্রগুলোতে। চিড়িয়াখানা, শিশু পার্ক ও বিভিন্ন দর্শনীয় স্থানে বড়দের সঙ্গে নিয়ে ঘুরতে দেখা গেছে তাদের। এসব বিনোদন কেন্দ্রে শিশু কিশোরদের আনন্দ উল্লাস চোখে পড়ার মতো। যমজ 2 ভাই গোল্টু আর বিল্টু ঈদের ছুটিতে বাবার সঙ্গে ঘুরতে এসেছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। উৎসুক মন নিয়ে ছুটেছে এই খাঁচা থেকে ওই খাঁচায়। তাদের মতোই শিশু কিশোরদের ভিড়ে মুখরিত চিড়িয়াখানা। শিশুদের আনন্দ উল্লাসে খুশি বড়রাও। চিড়িয়াখানায় আসাটা আর সবকিছু দেখাটাই ভালো লাগছে। বানর দেখছি আর ময়ূর দেখছি। ঈদের দিনে 14,500 দর্শনার্থী ভিড় করে চিড়িয়াখানায়। ঈদের কয়েকদিনে এই সংখ্যা 70 থেকে 80,000 ছাড়িয়ে যাবে বলে আশা কর্তৃপক্ষের। আমাদের যেহেতু সফটওয়্যারের টিকিট আগের টিকিটের পরিবর্তে, সুতরাং মানুষ দ্রুতই টিকিট কাটে ভিতরে ঢুকতে পারতেছে, আর ভিতরে প্রচুর পরিমাণ সিকিউরিটির লোক আছে। লক্ষ্মীপুরে শিশু পার্ক সহ বিভিন্ন দর্শনীয় স্থানে দেখা গেছে শিশু কিশোরদের কোলাহল। নাগরদোলা ঘিরে কম বেশি সবার আকর্ষণ। নৌকা তুলছি, দোলনা তুলছি, তারপরে আরো অনেক জায়গায় উঠছি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি। আমরা দোলনায় উঠছি, ঘোড়ার স্পিডে উঠছি, ছবি টবি তুলছি। ঈদের দ্বিতীয় দিনে ভিড় বাড়ে খাগড়াছড়ির আলুটিলা, জেলা পরিষদ পার্ক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে। আমার ভাইয়ের সাথে আসছি, আমার এখানে অনেক ভালো লাগছে। ঘুরবো ফিরবো, খাবো দাবো। শিশুদের কোলাহলে মুখরিত বান্দরবনের নীলাচল সহ বিভিন্ন দর্শনীয় স্থান। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ উপলক্ষে বিনোদন কেন্দ্র, পর্যটন স্পটগুলোতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে যাচ্ছে মানুষ। দুপুরের পর থেকে ভিড় বেড়েছে এসব জায়গাতে। ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে বাড়তে থাকে ভিড়। বেলা বাড়ার সাথে সাথে সেই ভিড় হয় কয়েক গুণ। ঈদ আনন্দ উপভোগ করতে যাওয়া মানুষের নিরাপত্তায় কাজ করছে পুলিশের একাধিক টিম। এদিকে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটক পদচারণায় মুখর হয়ে উঠেছে। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও আসছেন অনেকে। ঈদের টানা ছুটিতে রাঙামাটির ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, বার্গি লেক, জুমিকং ইকো রিসোর্ট সহ সব পর্যটন কেন্দ্র ঘুরে দেখছে পর্যটকরা। সিলেটের চা বাগান ও বিনোদন কেন্দ্রে বেড়েছে সমাগম। দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন লাক্কাতুরা চা বাগান, জাফলং, বিছানাকান্দি সহ বিভিন্ন পর্যটন স্পট। চট্টগ্রামে ঈদের দ্বিতীয় দিনে ব্যাপক ভিড় দেখা গেছে নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে। এছাড়া চাঁদপুরের ত্রিনদীর মোহনা, শেরপুরের গারো পাহাড় ও নীলফামারীর বিভিন্ন বিনোদন কেন্দ্রেও ভিড় বেড়েছে। সমুদ্র আর যখন বাতাসের দুটার গর্জনটা যখন একসাথে হয়ে যায়, এটার ভাষা আসলে বলে বোঝানো যাবে না। পরিবেশটা খুবই শান্ত আছে। আমি মনে করি সবাই পরিবার নিয়ে সবাই আসা দরকার এই জায়গা। বাংলাদেশে যেখানে আসলে যারা ভ্রমণ প্রেমী তারা না আসলে আসলে এই উপভোগটা মিস করবে। অনেক পর্যটক এসছে, তাদেরকে আমরা তাদের এই আনন্দটা যাতে স্মুথ হয়, তারা যাতে সুন্দরভাবে আনন্দ উদযাপন করতে পারে, এই কক্সবাজার বিচে ভ্রমণ করতে পারে, কোনো ধরনের ঝামেলাহীনভাবে যাতে তারা থাকতে পারে, আমরা এর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতেছি। ঈদ বিনোদনের আরো খবর জানবো। চট্টগ্রাম ও খাগড়াছড়ি থেকে সহকর্মীরা রয়েছেন। চট্টগ্রামে রয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। চট্টগ্রামে তো অনেকগুলো জায়গা, পতেঙ্গা থেকে ফয়েজ লেক, বিভিন্ন জায়গার খবর জানতে চাই আপনার কাছে।
ধন্যবাদ এবং সাথে ঈদ মোবারক জানাই। চট্টগ্রামে সাধারণত আপনারা জানেন যে ঈদের সময় চট্টগ্রাম এক ধরনের ফাঁকা হয়ে যায়, যেহেতু বেশিরভাগ মানুষ গ্রামে চলে যায়। কিন্তু শহরে যারা থাকে তারা মূলত তাদের ঈদটা কাটায় বিভিন্ন বিনোদন স্পট। আপনি যেমনটা বলছিলেন, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এবং ফয়েজ লেক ছাড়াও অনেক বিনোদন কেন্দ্র আছে। বিশেষ করে আমরা এই মুহূর্তে এখন যেখানে আছি সেটা হচ্ছে চট্টগ্রাম শহরের মধ্যে অবস্থিত নৌবাহিনীর যে মিউজিয়াম, মেরিটাইম মিউজিয়াম আছে আমরা এখানে। একটা বিশেষত্ব হলো আসলে সাধারণত বাচ্চাদেরকে তাদের অভিভাবক মা বাবা নিয়ে আসে, যেহেতু এখানে বড় খেলার ঘোড়ার মাঠ আছে আপনি দেখছেন, এবং নৌবাহিনীর বিভিন্ন যে সমস্ত যন্ত্রপাতি এবং যুদ্ধের যে সমস্ত জিনিসপত্র আছে ব্যবহার হওয়া, সে সমস্ত জিনিসগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং তাদের সাথে এ সমস্ত যন্ত্রপাতি এবং যে সমস্ত যুদ্ধের সরঞ্জাম বলবো, অস্ত্রশস্ত্র, এসবের সাথে মানুষকে বাচ্চাদেরকে পরিচয় করে দেয় তাদের মা বাপ। এবং এর পেছনে আছে একটা মিউজিয়াম, আরও বড়সড় মিউজিয়াম আছে যেখানে সমুদ্রের তলদেশ দিয়ে যেভাবে কীভাবে যুদ্ধ পরিচালনা করে এসব দেখানো হয়। এসব সাথেও মানুষকে পরিচয় দেওয়া সুযোগ আছে শিশুদের। এবং পাশাপাশি আপনি দেখছেন এখানে অনেক দোলনা আছে, বাচ্চারা সারাক্ষণ এখানে আসলে এই দোলনায় খেলতে থাকে। এবং পাশাপাশি এখানে তাদের বড় একটা রেস্তোরাঁ আছে। এই কারণে এখানে মানুষের যারা বিনোদন প্রেমিক কিংবা বাইরে একটু ঘুরতে চায় তাদের এখানে আসার বেশ সুযোগ এবং তারা এখানে আসে। এবং সেই হিসাবে আজকে ঈদের দ্বিতীয় দিন এখানে এখন থেকে শুরু হয়েছে, দুপুর থেকে মানুষের আনাগোনা শুরু হয়েছে এবং ইতিমধ্যে প্রায় কয়েক হাজার মানুষ এখানে এসেছেন। কিছু অংশ এখানে আছেন আর কিছু অংশ মিউজিয়ামের ভেতরে অবস্থান করছেন। এবং এখানকার যারা কর্মকর্তা আছেন তারা বলছেন বেলা বাড়ার সাথে সাথে বিশেষ করে সন্ধ্যার আগে এখানে আরও অনেক মানুষের সমাগম হবে। এবং এখানে আপনারা জানেন যেহেতু এখানে সুবিস্তৃত এলাকা এবং পরিচ্ছন্ন এলাকা, এখানে টিকিট কেটে আসতে হয়, 20 টাকা করে টিকিট কেটে মানুষ অনায়াসে এবং আসে। এবং এখানে আসতে থেকে আমরা সাধারণ সময়ও এখানে দেখি অনেক মানুষের সমাগম হয়। এবং যারা এখানকার কর্মকর্তা আছে তারা বলছেন যেহেতু ঈদ এবং কয়েকদিন এখানে টানা অন্যান্য বারের তারা তুলনায় তারা যেটা বলছেন এবার অনেক বেশি মানুষের সমাগম হবে, আজ থেকে সেটা শুরু হয়েছে। আলমগীর সবুজ থাকুন আপনি, আমরা একটু খাগড়াছড়িতে যেতে চাই। সমীর মল্লিক রয়েছেন। সমীর মল্লিক, খাগড়াছড়িতে এই মুহূর্তে আলু টিলাই তো সবচেয়ে মানুষের আকর্ষণের কেন্দ্রে রয়েছে, পর্যটকরা যাচ্ছেন, কিন্তু সাজেকে তো যেতে পারছেন না। খানিকটা কি মন খারাপ পর্যটকদের? দেখুন, ঈদকে কেন্দ্র করে আজকে কিন্তু দ্বিতীয় দিন। এখানে যে পরিমাণ পর্যটকের আমরা ভিড় দেখেছি সেটি আসলে বলা যায় যে অন্য যে কোনো সময় তুলনায় বেশি। এবং আমি যদি এই মুহূর্তের চিত্রটা আপনাকে একটু দেখাই, যে আলু টিলার যে অবস্থাটা, এখানে কিন্তু একেবারে বলা যায় যে লোকারণ্য হয়ে গেছে। প্রচুর পরিমাণ পর্যটক এখান থেকে কিন্তু পাহাড়ে যে সৌন্দর্য সেটি উপভোগ করছে। আলু টিলা যেহেতু খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র, এখানে কিন্তু মানুষের আকর্ষণের জায়গাটাও বেশি। এবং গত কয়েক বছর ধরে কিন্তু এখানে বেশ কিছু অবকাঠামো নির্মাণ হওয়ার পরে এখানকার মানুষের যে আকর্ষণ পর্যটকদের সেটা অনেক বেশি বেড়েছে। আপনি দেখছেন এখানে দুটো কিন্তু ব্রিজ রয়েছে, দুটো ঝুলন্ত ব্রিজ, এবং সেখানে মানুষ এখানকার যে পাহাড়ের সৌন্দর্য সেটা উপভোগ করছে এবং ঝুলন্ত ব্রিজে তারা এক ধরনের একটা রোমাঞ্চ নেওয়ার চেষ্টা করছে। এবং আলুটিলার যে রহস্যময় সুড়ঙ্গটি রয়েছে, এটি বাংলাদেশের অন্যতম একটি প্রাকৃতিক সুড়ঙ্গ, যে সৌন্দর্যের টানে কিন্তু এবং এই যে রহস্যময় যে সুড়ঙ্গ সেটি টানে কিন্তু এনে পর্যটকরা আসে। এবং পুরো এলাকাটার কিন্তু যে আমরা অবস্থাটা দেখছি গতকাল থেকেই, অর্থাৎ ঈদের প্রথম দিন আজকে দ্বিতীয় দিনে কিন্তু প্রচুর ভিড় হয়েছে। আর সাজেকের বিষয়টা আসলে যেতে পারছে না, বিষয়টা তেমন নয়। সাজেকে যাচ্ছে, কিন্তু গত ফেব্রুয়ারিতে সেখানে অগ্নিকাণ্ডের পরে যেহেতু অনেকগুলো রিসোর্ট পুড়ে গেছে এবং সেখানকার একটা মানুষের মধ্যে এক ধরনের একটা ভীতিকর একটা অবস্থা রয়েছে বা এটা নিয়ে একটা উদ্বিগ্ন রয়েছে, সেক্ষেত্রে আসলে গত ঈদের তুলনায় এবারে সাজেকে যে পর্যটকদের যে যাতায়াত সেটাই কিন্তু আসলে অনেকটা কম রয়েছে। এবং আমরা সাজেকের কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছে আসলে প্রতি বছর ঈদগুলোতে যেভাবে তারা শতভাগ বুকিং থাকে রুমগুলো, সেরকম কিন্তু নেই। এবার কিন্তু অধিকাংশ রুম একেবারে ফাঁকা পড়ে আছে। অর্থাৎ অগ্নিকাণ্ডের ঘটনা একটা বড় ধরনের নেতিবাচক সাজেকের পর্যটনে পড়েছে। তবে খাগড়াছড়ির পর্যটনটা আমরা দেখছি, এখানকার যে কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে রিসাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক, মায়াবিনী লেক সহ অন্যান্য যে এলাকাগুলো রয়েছে, সবখানে কিন্তু একেবারে পর্যটকে মুখরিত। শুধু বিকেল বেলা না, আমরা দেখছি এখানে সকাল থেকে পর্যটকদের যে ভিড় সেটা রয়েছে। এবং একই সাথে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য টুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমরা দেখছি তারা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। এবং তারা এখানে এসে আমাদের যে বিষয়টা জানিয়েছেন যে তারা 3 স্তরের নিরাপত্তা দিচ্ছে। বিশেষ করে যারা টুরিস্ট পুলিশ বিভিন্ন কেন্দ্রগুলোতে যাচ্ছে, একই সাথে তাদের যে কুইক রেসপন্স টিম রয়েছে সেই টিমের মধ্য দিয়ে তারা কিন্তু যাতে পর্যটকদের হোটেল, রিসোর্ট বা পর্যটন কেন্দ্রে কোনো ধরনের যদি প্রতিবন্ধকতার শিকার হয়, সেক্ষেত্রে তারা দ্রুত গিয়ে সেটি নিরসনের চেষ্টা করে। এই ছিল আসলে আলুটিলা থেকে পর্যটনের সবশেষ। জি, আমাদের সাথে চট্টগ্রাম ও খাগড়াছড়ি থেকে ছিলেন সহকর্মীরা।
ঈদ আনন্দ উদযাপন করতে ব্যস্ত রাজধানীবাসী। তারা ভিড় করছেন শহরের বিনোদন কেন্দ্রগুলোতে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর আহসান মঞ্জিল ও বুড়িগঙ্গার তীর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ হুদা, আপনি বুড়িগঙ্গার তীরে আছেন, আমরা দেখতে পাচ্ছি বুড়িগঙ্গাকে ঘিরে মানুষের আগ্রহ কেমন, ছোট ছোট নৌকায় মানুষ কিভাবে ঘুরে বেড়াচ্ছে আমাদেরকে যদি দেখাতেন। ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন। বুড়িগঙ্গার তীরে আমরা এসেছি। এখানে ঝিরিঝিরি বাতাস, একটু মিঠা রোদ যেটাকে বলে আছে, গরম এবং বাতাসের একটা খুব সুন্দর একটা পরিবেশ, অনন্য সমন্বয় বলতে পারেন। এটি কিন্তু বুড়িগঙ্গার নদীর তীরের যে আবহাওয়াটা। তো আপনারা জানেন যে বুড়িগঙ্গার নদীর পানি কালো এবং এখানে বেশ ময়লা করে ফেলেছি আমরাই ময়লা করেছি এর পার। তো এত কিছু সত্ত্বেও কিন্তু এর যে আকর্ষণ, সেই আকর্ষণ কিন্তু ছাপিয়ে গেছে। অর্থাৎ এখানে কিন্তু ঈদের দিনও আমরা এসেছিলাম। ঈদের পরের দিনেও কিন্তু বুড়িগঙ্গার নদীর পাড়ে কিন্তু লোকজন এসে ভিড় করতে শুরু করেছে। তারা তাদের যে বিনোদনের সময়টা এখানে, এই সময়টা তারা কাটাতে চায়। বুড়িগঙ্গা আপনারা জানেন যে দুই পার আছে, ঢাকা অর্থাৎ রাজধানীর পার এবং যে কেরানীহাটের পার, দুই পারেই কিন্তু মানুষ আস্তে আস্তে করে আসতে শুরু করেছে। একটু রোদ আছে, একটু মিঠা রোদ এবং ঝিরঝির সুন্দর একটা বাতাস, এই পরিবেশে কিন্তু তারা আসছে। আপনারা জানেন যে প্রায় 150 বছরের কাছাকাছি সময় ধরে বুড়িগঙ্গা নদীর তীরে আহসান মঞ্জিল অর্থাৎ পিঙ্ক প্যালেস যেটাকে বলি, এই পিঙ্ক প্যালেস কিন্তু প্রায় 150 বছর ধরে বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে। তো এই প্যালেস কিন্তু শুধু যে আমাদের দেশের একমাত্র রাজপ্রাসাদ তা নয়, এটা কিন্তু পাশাপাশি এই প্রাসাদের সাথে জড়িয়ে আছে আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের অনেক বাক পরিবর্তনের ইতিহাসের সাক্ষী কিন্তু এই পিঙ্ক প্যালেস বা আহসান মঞ্জিল। 1906 সালে এখানে মুসলিম লীগের সাধারণ সভা হয়েছিল। তাছাড়াও কিন্তু বিভিন্ন আমাদের দেশের যে নীতি নির্ধারণীর যেই বিষয়গুলো ছিল প্রায় 100 বছর ধরে, সেটা কিন্তু এখান থেকে হয়ে আসছে। তা আপনি জানেন যে এই প্যালেস কিন্তু এখন একটি অন্যতম জাদুঘর, জাতীয় জাদুঘরের আন্ডারে। তো এটা কিন্তু গতকালকে খোলা ছিল, অর্থাৎ ঈদের দিন এই প্যালেস খোলা ছিল, কিন্তু আজকে আগামীকাল অর্থাৎ 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ এটা কিন্তু বন্ধ। তো এখানে যেসব দর্শনার্থীরা এসছিলেন, সেই দর্শনার্থীরা কিন্তু অনেকেই দর্শনার্থীরা আসছেন, জানেন না এই খবরটা। তারা কিন্তু এই প্যালেস ঘুরতে এসে নদীর পাড়ে এসে ভিড় জমাচ্ছেন। তো আপনাদেরকে একটি আপনার এই যে ড্রোনের যে চিত্রে আমরা দেখতে পাচ্ছি, সদরঘাটে অসংখ্য লঞ্চ, বড় বড় নৌযান রয়েছে। যারা নদীমাতৃক এলাকার নয়, ঢাকায় থাকেন, তাদের কিন্তু আগ্রহের একটা কেন্দ্রে থাকে। এত বড় বড় লঞ্চ বরিশাল ভোলা রুটে চলে, তারাও ওখানে কিন্তু যান দেখতে যে কিভাবে যাতায়াত করে, লঞ্চের জীবনযাত্রা কেমন। হ্যাঁ, বাসার আসলেই ঠিক। যারা আসলে লঞ্চে নিয়মিত যোগাযোগ করেন না বা লঞ্চে যাদের প্রত্যাহিক জীবনে যাদের লঞ্চ নেই, তা লঞ্চের এই যে ঘাট, সদরঘাট এলাকা, এটাও কিন্তু একটা দেখার বিষয় যে এত বড় বড় জাহাজ আসছে, এখানে যাত্রী লোড হচ্ছে, তারপরে এগুলো ছেড়ে যাচ্ছে। এই দৃশ্যগুলোও কিন্তু মনোরম, সেগুলোও কিন্তু দেখছে। তো এই ড্রোনে আপনারা এইসব জিনিসগুলো দেখতে পাচ্ছেন। তো একটি জিনিস জানিয়ে রাখি, আকাশটাও কিন্তু এখানে বেশ সুন্দর, একটু একটু মেঘ আছে, যদিও অনেক চিল এখানে উঠছে। আপনারা জানেন যে এই চিল ওড়ার কারণে আমাদের ড্রোন চালাতেও কিন্তু কিছুটা সমস্যা হচ্ছে। সবকিছু মিলিয়ে এটা কিন্তু অসাধারণ একটি পরিবেশ এই মুহূর্তে, এই বিকেলে আছে। আমরা যতদূর জানি যে এখানে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীরা আসবেন এবং এই পরিবেশটা উপভোগ করবেন। এক ফ্রেমে সদরঘাট, বুড়িগঙ্গা নদী আর আহসান মঞ্জিল দেখাচ্ছিলেন আমাদের সহকর্মী রিশাদ হুদা। নরসিংদীর পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় 2 ভাইকে হত্যার ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর গ্রেপ্তার আতঙ্কে প্রায় পুরুষশূন্য ভাগদি এলাকা। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পলাশ উপজেলার কর্ততল গ্রামে নেমেছে শোকের ছায়া। আশরাফ উদ্দিনের বাড়িতে শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে ভিড় করছেন প্রতিবেশী ও স্বজনরা। স্থানীয় এক তরুণকে পেটানোর প্রতিবাদ করতে গিয়ে সোমবার রাতে খুন হন এ বাড়ির 2 ছেলে সাকিব ও রাকিব মিয়া। স্থানীয়রা জানান,
কর্তেতুল এলাকার হিমেল নামের একজনকে সোমবার সকালে চোর সন্দেহে পিটুনি দেয় পার্শ্ববর্তী ভাগদি এলাকার কিছু লোক। ঘটনার প্রতিবাদ জানাতে সন্ধ্যার পর ভাগদিতে যান রাকিব সাকিব সহ কয়েকজন। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে সাকিব ও রাকিবকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তাদের। দুই ছেলেকে বাঁচাতে তাদের বাবা মা গেলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। আমরা চোর দেখতে তো সবাই যাই, আমরা গেছি চোর দেখতে, তো ওর চাচার মতো দেখা যায় বইলা ও গেছিল আটকাইতে, তারপরে রাকিব গেছিল আটকাইতে, তারপরে ওরে অনেকে মারধর করছে। তবে পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড বলে দাবি নিহতের পরিবারের। আমরা কইছি আমার দুইটা ছেলে জীবন ভিক্ষা দেন, আমরা মেডিকেল নিয়ে যাবো হাসপাতাল, দিল না স্যার, মাইরা লাগবে। হত্যার ঘটনায় দুই গ্রামে বিরাজ করছে উত্তেজনা। গ্রেপ্তার আতঙ্কে প্রায় পুরুষ শূন্য ভাগদি গ্রাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে আছে পুলিশ, জানালেন নরসিংদীর এসপি। দুটি গ্রাম পার্শ্ববর্তী একেবারে, এখন তাদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয়, পরবর্তীতে এরকম একটি ঘটনার উৎপত্তি হয়েছে বলে আমরা এখন পর্যন্ত প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। তো এর মধ্যে আরও কোনো ইন্টারনাল বিষয় আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাতক্ষীরার আশাশুনির আনুলিয়ায় নদীর বেড়িবাঁধ ভাঙার একদিন পার হলেও মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। এতে নতুন করে 40টি গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বাঁধ মেরামতের উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে জনবল সংকট থাকায় মেরামত কাজ শুরু করা যায়নি। সোমবার খোলপেটুয়া নদীর বিছট পয়েন্টে 150 ফুট বেড়িবাঁধ নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে বল্লভপুর, নয়াখালী সহ 6টি গ্রাম প্লাবিত হয়। পানিতে ভেসে যায় 5000 হেক্টর জমির বাগদাগেহের। নষ্ট হয়েছে 1000 হেক্টর জমির বোরো ধান। শতাধিক বসতবাড়ি ডুবে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব এসব পরিবারের দাবি, আগামীতে যেন টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয়। গত চিংড়ি চাষ প্লাবিত হয়ে গেছে এবং আমার ঘর বাড়ি এবং এলাকায় আরো 5 শতাধিক ঘর প্লাবিত। মিঠা পানি যখন নোনা পানি ঢুকবে, ধান এখন তো পাকার মুখী, এখন পাকতেছে ধান, এখন একটু কদিন পরে কাটবে, কিন্তু ধানগুলো সব নষ্ট হয়ে যাবে। এদিকে বাঁধ মেরামত না করায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে জনবল সংকট থাকায় শুরু করা যায়নি মেরামত কাজ। বিভিন্ন জায়গায় হচ্ছে বড় বড় যে বাঁধ, আমরা এই ধরনের একটা টেকসই বাঁধ চাই। প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা বেড়িবাঁধ রিপেয়ার করার চেষ্টা করতেছি। এই মুহূর্তে আমাদের লোকাল বলগেটে করে বালু আনা হচ্ছে, জিও টিউব আছে, পর্যাপ্ত ব্যাগ আছে আমাদের। এখন এই ঈদের কারণে, ঈদের ছুটিতে কিছু লেবার সংকটে পড়েছি আমরা, যে কারণে সুইফটলি কাজটা করতে পারতেছি না। ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বাড়ি ঘর বের না হয়ে আসুক, কারণ আমরা এর মাঝখানে যে আমরা অলরেডি দেখেন এদিকে যে টিউবের কাজের জন্য আমরা কাজ করছি, আমরা মানে এটা সমাধান হচ্ছে যে এটা বন্ধ করে দিলেই মানুষজনের যে ওই জায়গাটা কিন্তু সমাধান হয়ে যাবে। দ্রুত বেড়িবাঁধ সংস্কার করা না হলে আশাশুনি উপজেলার 4টি ইউনিয়নের কমপক্ষে আরও 40টি গ্রাম ক্ষতিগ্রস্ত হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর বাংলাদেশে সবচেয়ে বেশি আতঙ্কে আছে সিলেটবাসী। কারণ ভৌগোলিকভাবে সিলেটের অবস্থান ভারতের সক্রিয় ডাউকি ফল্টের একেবারে কাছাকাছি। এছাড়া গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত এই অঞ্চলে শতাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে সচেতনতা বাড়ানোর জোর তাগিদ দিয়েছে সিলেটবাসী। একে তো ভারতের সক্রিয় ডাউকি ফল্টের কাছে অবস্থান, তারপরও সিলেটকে বিবেচনা করা হয় দেশের অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে। ফলে মিয়ানমারের দুর্যোগের পর ভূমিকম্প নিয়ে বেশি আলোচনা হচ্ছে সিলেটে। বিশেষজ্ঞরা বলছেন সতর্ক থাকলে ক্ষয়ক্ষতি কমানো যায়, তাই বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের তাগিদ তাদের। এমন একটা অথরিটি দরকার যারা বিল্ডিং কোড মেনে বিল্ডিং হচ্ছে কিনা সেটা তদারকি করবে। আমরা এখান থেকে বিল্ডিং আমাদের অ্যাপ্রুভ হয়, কিন্তু এটার কিন্তু সুপারভিশনের তদারকি আর হয় না। এটার সেই রকম শক্তিশালী প্রতিষ্ঠান আমাদের এখানে নেই। ভূমিকম্প সহনীয় নয় এমন ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করেছে সিলেট সিটি কর্পোরেশন। চুক্তিপত্র যদি থাকে, থাকার পরে কিন্তু আমাদের ইয়েটা অনুমোদিত হয়, আদারওয়াইজ আমরা তাদেরকে অনুমোদন দিই না। আপাতত আমাদের এই নিয়মেই নতুন বিল্ডিংগুলো যাতে স্ট্রাকচারালি ভূমিকম্প প্রবণ এলাকা হিসাবে আর্থকোয়েক ফ্লোর ডিজাইন করে যাতে ডিজাইনটা করে।
এদিকে ফায়ার সার্ভিস বলছে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী গড়া হয়েছে, যারা দরকার হলে বিপদে সবার পাশে দাঁড়াবে। হয়তো ভূমিকম্প একটু বেশি হতে পারে, এই জন্য তাদের সহায়তা করার জন্য হেলিকপ্টার কীভাবে নামবে, কোথায় নামবে, এই জন্য সেনাবাহিনী 2টি হেলিপ্যাড, স্টেডিয়াম, তারপরে স্কুল, একটি স্কুল বড় মাঠ 2টো আছে। এছাড়াও আমরা উপজেলা পর্যায়ে আমরা একটা নীল নকশা আমরা ডিপার্টমেন্টকে দিয়েছি। চলতি মাসে সিলেটে অন্তত 4 বার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। আতঙ্কিত না হয়ে সম্ভাব্য দুর্যোগ সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় সহ বিভিন্ন পর্যায়ে 10টি স্বর্ণপদক জয়ী অ্যাথলিট মীরা খাতুন এখন চা বিক্রেতা। আর্থিক অনটনে থাকা পরিবারের পাশে দাঁড়াতে চা বিক্রি করছেন তিনি। তবে প্রবল আত্মবিশ্বাসী মীরা স্বপ্ন দেখছেন মাঠে নেমে আবারও দৌড়াবেন, জিতবেন পদক। চা বিক্রির পাশাপাশি চলছে তার প্রস্তুতিও। দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের মীরা খাতুন স্কুলে থাকতেই উপজেলা ও জেলা পর্যায়ে স্প্রিন্ট লং জাম্পে ভালো ফলাফল করেন। 1991 থেকে 2019 সাল পর্যন্ত দীর্ঘ 28 বছর ক্রীড়াঙ্গনে অনেক সাফল্য কৃতিত্বের অধিকারী মীরা খাতুন। তবে আর্থিক অনটনে বেশিদূর এগোতে পারেননি। জীবিকার তাগিদে শুরু করেন চা বিক্রি। আসলে রোজগারের কেউ নাই, আমার দিন চালানোর কোনো ইয়ে নাই, কোনো গতি নাই, তাই আমি সৎ কাজ হিসেবে এখন আমি চা বিক্রি করি। 47 বছর বয়স হলেও স্বপ্ন ভোলেননি মীরা। আবারও মাঠে দৌড়ানো, পদক জেতার স্বপ্ন তার। তাই সার্কভুক্ত দেশগুলোর মাস্টার গেমসে 800 এবং 1500 মিটার দৌড়ের প্রস্তুতি নিচ্ছেন। আমি মাস্টার্স গেমে বাংলাদেশ হয়ে খেলবো। আমি 800-1500 ইভেন্টে আমি ইনশাল্লাহ একটা রেজাল্ট করার আমার স্বপ্ন। আমি সেই স্বপ্ন নিয়ে আমি আবার প্র্যাকটিস করছি। মীরার মাঠে ফেরার চেষ্টাকে স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ক্রীড়া সংগঠকরা। মাঠে আবার ফিরে আসার জন্য মানসিকতা প্রদর্শন করছে, আমি ধন্যবাদ জানাই। এবং এই ক্ষেত্রে তাকে যতটুকু যেভাবে সহযোগিতার প্রয়োজন রয়েছে আমরা তা করতে প্রস্তুত রয়েছি। ক্যারিয়ারে 10টি স্বর্ণ, 15টি ব্রোঞ্জ ও 5টি রৌপ্য পদক জিতেছেন মীরা খাতুন। 1986 সালে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ব্যক্তিগত স্বর্ণপদক জয়ের পাশাপাশি অর্জন করেন চ্যাম্পিয়নশিপও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাদারীপুরের শিবচরে 3 মোটরসাইকেলের সংঘর্ষে 4 আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় আহত আরও 2 জন। দুপুরে উপজেলার কুতুবপুর সাহেববাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে, সাহেববাজার এলাকায় বিপরীতমুখী 2টি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় মোটরসাইকেলে থাকা 2 আরোহী। এ সময় গুরুতর আহত অপর 2 আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় তারা। এ সময় আরও একটি মোটরসাইকেল দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের উপর এসে পড়লে আহত হয় 2 জন। অদক্ষ চালক ও অনিয়ন্ত্রিত গতির কারণে এই দুর্ঘটনা বলে ধারণা। চট্টগ্রামে হাতি ও মানুষের দ্বন্দ্ব যেন থামছেই না। সন্ধ্যা নামলেই হাতির আতঙ্কে থাকে মানুষ। কর্ণফুলী ও আনোয়ারায় হাতির হামলার ঘটনা ঘটছে, প্রাণহানিও হচ্ছে। বন বিভাগ বলছে, আবাসস্থল ধ্বংস, খাদ্য সংকটের কারণেই লোকালয়ে হানা দিচ্ছে হাতি। দ্বন্দ্ব নিরসনে সচেতনতা বৃদ্ধি ও হাতির আবাসস্থল তৈরিতে জোর বন্যপ্রাণী বিশেষজ্ঞদের। 7 বছর ধরে এভাবেই চট্টগ্রামের কর্ণফুলীর এবং আনোয়ারার বৈরাগ, বারখাইন, বটতলী ও বারসাত ইউনিয়নে তাণ্ডব চালাচ্ছে হাতির দল। বসতবাড়ি, প্রতিষ্ঠান সহ সব স্থানে হানা দিচ্ছে তারা। বন বিভাগের তথ্য মতে চলতি বছর 3 জন সহ 6 বছরে হাতির আক্রমণে মারা গেছে 19 জন, আহত 4 শতাধিক। এই পরিস্থিতিতে বিকেল থেকে রাত পর্যন্ত হাতি আতঙ্কে থাকছে এই জনপদের বাসিন্দারা। মাঝে মধ্যেই মুখোমুখি হয় হাতি ও মানুষ। এখানে প্রতিদিন সন্ধ্যা 5টার পর থেকে মানুষে একটা আতঙ্কতে থাকে, কারণ কাকে কোন দিকে আক্রমণ করে। হাতিগুলো আসে অন্য অনেকগুলো ফারার প্রতিবেশীকে নষ্ট করতেছে। কেমন করে আমরা থাকবো এখানে? আবাসস্থল ধ্বংসের কারণেই হাতি লোকালয়ে হানা দিচ্ছে বলছে বন বিভাগ। হাতির উৎপাত ও ক্ষয়ক্ষতি কমাতে নানা উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। 5টি এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন করা হয়েছে, যারা গ্রামবাসীকে সচেতন করে তুলছে, একই সাথে বিভিন্ন মতামত গড়ে তুলছে যে কীভাবে হাতি মানুষের দ্বন্দ্বটা নিরসন করা যায় এবং একই সাথে মানুষের সুরক্ষা এবং হাতির সুরক্ষা প্রদান করা যায়। হাতির আবাসস্থল স্থানান্তর অবাস্তব বলছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা, বরং হাতির আবাসস্থল সংরক্ষণের তাগিদ তাদের। সারা রাত সে এদিক ওদিক মুভ করবে, ভোরবেলা সে ঢুকে যায়। তাহলে মানুষ যেন ঘরে থাকে। মানুষ যদি ঘরের ভিতরে, মানুষ যদি বের না হয়
তাহলে কিন্তু হাতি আর মানুষের ক্ষতি করার কোনো সুযোগ নেই। সে সবই বুঝে, সে কিন্তু কোনো কিছু ভুলেও না। সে যখন দেখছে সে যেখানে নিরাপদে থাকতো ওই জায়গাটা এখন কেটে ফেলতেছে, গাছ কেটে ফেলতেছে, তো এই জায়গাতে তার ধ্বংস হয়ে যাচ্ছে। সে খুব অ্যাগ্রেসিভ। কিন্তু হাতির তাণ্ডবে হতাহত ও ক্ষতিগ্রস্তদের এ পর্যন্ত 2,15,00,000 টাকা ক্ষতিপূরণ দিয়েছে বন বিভাগ। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সমগ্র বাংলাদেশ আজ এ পর্যন্ত, সাথে থাকার জন্য ধন্যবাদ।